ওয়েলকাম এভরিওয়ান। আমি ফেরদৌস আল রাফি। আজকে আমি জিআরই পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেটি নিয়ে ভিডিও বানাবো। আমি গত বছর অর্থাৎ 2024 সালের অক্টোবরে জিআরই পরীক্ষা দেই। আর পরীক্ষায় আমি 337 পাই আউট অফ 340। তো আমার এই স্কোর পাওয়ার পর অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে আমি জিআরই পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেটা নিয়ে ভিডিও বানাতে। তো সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। প্রথমে বলে নেই যে এই জিআরই এক্সামটা আসলে কি। তো বাইরের দেশে ইউনিভার্সিটিতে দেখা যায় যে মাস্টার্স বা পিএইচডি অ্যাপ্লিকেশনের সময় তারা অ্যাপ্লিকেন্টকে যাচ করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে থাকে। তো জিআরইতে এমন একটি পরীক্ষা। তো জিআরইতে ল্যাঙ্গুয়েজ স্কিলসগুলা পরীক্ষা করার পাশাপাশি রিজনিং স্কিলসগুলোও টেস্ট করে। তো আপনার জিআরই লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে। এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে ডিসকাস করব না, মেইনলি কিভাবে জিআরইর জন্য পড়তে হবে সেটা নিয়ে ডিসকাস করব। জিআরইতে মেইনলি তিনটা ক্যাটাগরিতে টেস্ট করা হয়। তিনটা ক্যাটাগরি হলো অ্যানালিটিক্যাল রাইটিং, এরপরে হলো ভার্বাল রিজনিং, আর শেষেরটা হচ্ছে কোয়ান্টিটিভ রিজনিং। অ্যানালিটিক্যাল রাইটিং নিয়ে আমি একটু পরে কথা বলবো। আমাদের মেইন ইন্টারেস্ট আসলে ভার্বাল রিজনিং আর কোয়ান্টিটিভ রিজনিং নিয়ে, কারণ এই দুইটা পার্টের স্কোরগুলোই ইউনিভার্সিটিগুলো বেশি গুরুত্ব দেয়। তো ভার্বাল রিজনিং এ যেটা হয় যে এখানে বলা যায় যে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলা টেস্ট করা হয়, যে আপনি প্যাসেজ পড়ে বুঝতে পারেন কিনা বা ডিডিউস করতে পারেন কিনা, এই ধরনের বিষয়। আর কোয়ান্টিটিভ রিজনিং এ টেস্ট করা হয় যে ম্যাথ স্কিল, যে আপনি অঙ্ক করতে পারতেছেন। তো এই দুইটা পার্টেই দুইটা করে সেকশন থাকে। দুইটা সেকশনেই রাফলি 20 মিনিটের মতো সময় পাবেন, আর 10 থেকে 15টার মতো কোয়েশ্চেন থাকে। তো প্রতি কোয়েশ্চেনে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় পাবেন। তো আমাদের এই তিনটা পার্টে অ্যানালিটিক্যাল রাইটিং এর স্কোর করা হয় 0 থেকে 6 এর মধ্যে। আর মেইন স্কোরে এটা আলাদা করে লিস্ট করা হয়, আর ভার্বাল রিজনিং আর কোয়ান্টিটিভ রিজনিং যে পার্টগুলো আছে, এই দুইটাই হচ্ছে 130 থেকে 170 এই রেঞ্জের মধ্যে স্কোরটা করা হয়। টোটাল এক্সাম হচ্ছে 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর ভার্বাল রিজনিং আর কোয়ান্টিটিভের রিজনিং এর স্কোরটা হচ্ছে অ্যাড করা হয়, এক্ষেত্রে টোটাল স্কোরটা আসে 340। উইথ দিস রেসপেক্ট আমার স্কোরটা তাহলে একটু এক্সপ্লেইন করতে পারি। যে আমি অ্যানালিটিক্যাল রাইটিং এ 3.5 পেয়েছিলাম। এটা এতটা রিমার্কেবল না, এটা আমার ফোকাসও ছিল না, তাই ওভাবে পড়ি নাই। আর দুইটা পার্ট হচ্ছে যেটা আমার প্রয়োজন ছিল, যে ভার্বাল রিজনিং আর কোয়ান্টিটিভ রিজনিং, এটা মোটামুটি ভালো আসছিল। ভার্বাল রিজনিং এ হচ্ছে আমি পেয়েছিলাম 167, আর কোয়ান্টিটিভ রিজনিং এ পারফেক্ট মার্কস এসেছিল 170। তো টোটাল আমার স্কোর এসেছিল 337। এই ভিডিওতে আমি তিনটা ক্যাটাগরি ধরেই অ্যাডভাইস দিব যে কিভাবে পড়তে হবে, কোন ভিডিও দেখতে হবে, কোন স্টাডি মেটেরিয়াল ফলো করতে হবে। তবে সবকিছু বলার আগে কিছু জেনারেল অ্যাডভাইস দিয়ে নেই। প্রথম কথা হলো যে অলওয়েজ প্রায়োরিটাইজ ইটিএস স্টাডি মেটেরিয়ালস। যে ইটিএস হলো যে জিআরই যে পরীক্ষাটা নেয়, যে কোম্পানি চালায় সেই কোম্পানির নাম হলো ইটিএস। তো তারা কিছু মেটেরিয়ালস রিলিজ করে। তো আপনারা হলো যে এই মেটেরিয়াল মানে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তো মেইনলি 4টা দেখার মতো আছে। প্রথমটা হচ্ছে এই অফিসিয়াল গাইড। অফিসিয়াল গাইড নিয়ে একটু কথা আছে, একটু পরে যাব। এরপরে হলো ভার্বাল রিজনিং এর জন্য একটা প্র্যাকটিস বুক আছে, কোয়ান্টিটিভ রিজনিং এর জন্য একটা প্র্যাকটিস বুক আছে,
আর হচ্ছে আরেকটা বই আছে, বলে যে জিআরই বিগ বুক। বিগ বুক নিয়ে পরে কথা বলবো। তো অফিসিয়াল গাইড নিয়ে একটা কথা বলে নেই যে এই বছর মানে 2025-এ এই অফিসিয়াল গাইড বুকের 4th এডিশন বের হয়েছে। আমি যখন পরীক্ষাটা দিয়েছিলাম তখন 3rd এডিশন পর্যন্ত ছিল। তো আমি রেকমেন্ড করব যে এই লেটেস্ট ভার্সনটা বের করবেন। আমার কাছে নেই, তো আনফরচুনেটলি আমি দিতে পারছি না। তবে আপনারা ম্যানেজ করে নিয়েন। আমার সেকেন্ড অ্যাডভাইস হলো যে আপনি গ্রেগ ম্যাট এই ওয়েবসাইটটা ফলো করবেন। আমি যেসব ভিডিও দেখতে বলেছি আমার মেটেরিয়ালসে, ওটা মূলত গ্রেগ ম্যাটের ভিডিও দেখতে বলছি। আমি অন্য অন্য কোনো কোম্পানির ভিডিও সাজেস্ট করিনি। আর আমার যে অ্যাডভাইসগুলো এই ভিডিওতে দিচ্ছি এটা মূলত গ্রেগ ম্যাটের অ্যাডভাইস। তো চাইলে আমার এই ভিডিও এখানে বন্ধ করে গ্রেগ ম্যাট দেখা শুরু করতে পারেন। তবে গ্রেগ ম্যাটের বাইরে আমার নিজস্ব কিছু বলার আছে। তা আমার নিজের কথা যদি শুনতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন। শেষ অ্যাডভাইস হলো যে কত সময় লাগতে পারে এই জিআরই প্রিপারেশন নেওয়ার জন্য। আমি বলবো যে ফর মোস্ট পিপল 4 মাস হলেই হবে। আর 4 মাস হলে মানে অনেক ভালো প্রিপারেশন নিতে পারে। আর আপনার যদি 4 মাস না থাকে 2 মাস ধরে রাখবেন, এই 2 মাস পরেও আপনি বেশ ভালো পরীক্ষা দিতে পারেন। এবার ভিডিওর মূল পার্টে চলে যাই। আমি ভার্বাল রিজনিং দিয়ে শুরু করি। ভার্বাল রিজনিং এ মূলত 3 টাইপের কোয়েশ্চেন দেখা যায়। একটাকে বলে টেক্সট কমপ্লিশন, আরেকটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, থার্ডটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। আমি টেক্সট কমপ্লিশন দিয়ে শুরু করি। স্ক্রিনে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখা যাচ্ছে। এটা মূলত শূন্যস্থান পূরণ। আমরা ছোটবেলায় যেটা যেমন করে আসতাম, তবে ছোটবেলায় যেসব শূন্যস্থান পূরণ করে আসতাম তার থেকে এটা আরেকটু কঠিন হয়ে থাকে। তো আমাদের 5টা অপশন আছে। এই 5টা অপশন থেকে যেটা মোস্ট লজিক্যাল সেন্টেন্সের জন্য এটাকে বেছে নিতে হবে। এখন কথা হলো যে আমি বুঝবো কিভাবে যে কোন অপশনটা বেছে নিতে হবে। তো আমাকে 2টা জায়গায় আটকাতে পারে। প্রথমটা হচ্ছে ওয়ার্ডগুলো একটু কঠিন দিতে পারে, যেমন অপশন বি আর অপশন ডি এর ক্ষেত্রে দেখেন যে এখানে ইম্পারসেপ্টিবলি বলা আছে আর প্রিকারিয়াসলি বলা আছে। এটা এই ওয়ার্ডগুলো একটু আনকমন, তো অনেকে নাও জানতে পারে ওয়ার্ডের মিনিং গুলা। তা আপনি যদি কোনো ওয়ার্ডের মিনিং না জানেন তাহলে এখানে আটকে যাবেন। আর দ্বিতীয় জায়গায় আটকাতে পারে যে কোয়েশ্চেন পরে কিছু বুঝবেন না যে এখানে আসলে কি চাইছে। তবে অ্যান্সার করার জন্য ইনফরমেশনটা কোয়েশ্চেনে সবসময় থাকবে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কি বলেছে যে ইন পার্টস অফ দ্য আর্কটিক দ্য ল্যান্ড গ্রেস ইনটু দ্য ল্যান্ড ফেস আইস সো ড্যাশ দ্যাট ইউ ক্যান ওয়াক অফ দ্য কোস্ট অ্যান্ড নট নো ইউ আর ওভার দ্য হিডেন সি। তো বলার চেষ্টা করতেছে যে এখানে যে আইসটা আছে এটা এমন ভাবে আছে যে আমরা যদি হাঁটতে থাকি এটা আর বোঝা যাবে না। তো এখানে কিন্তু ইনফরমেশন বলা আছে যে নট নো ইউ আর ওভার দ্য হিডেন সি। তো এই এই ইনফরমেশনের সাথে মোস্ট কনসিস্টেন্ট এই 5টা অপশনের মধ্যে কোনটা যাবে? আমি বলবো যে এই অপশন বিটা আছে, কারণ এখানে বলতেছে যে ইম্পারসেপ্টেবল। তো ইম্পারসেপ্টেবল মানে হচ্ছে যে পারসেপ্ট করা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না। তাহলে এখানে যে ইনফরমেশনটা বলছে যে আমি হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি যে মানে নট নো ইউর ওভার দ্য হিডেন সি, আমি হিডেন সিটা দেখতে পাচ্ছি না, তাহলে মোস্ট লজিক্যাল অ্যান্সার হবে যে ইম্পারসেপ্টেবল। তো এভাবে আটকাতে পারে যে কোয়েশ্চেনে ইনফরমেশনটা দেয়া থাকবে কিন্তু এমন ভাবে দেয়া থাকবে যে সেটা বুঝতে কষ্ট হবে যে আসলে কি কি চাচ্ছে, কি মিন করতেছে। তো এখানে টেক্সট কমপ্লিশনে এরকম কোয়েশ্চেন হয়ে থাকে। সেকেন্ডটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এখানে প্রায় একই ধরনের কাজ হয়। এখানে একটা শূন্যস্থান থাকবে, কিন্তু আমাদের আগে কি ছিল যে 5টা অপশন ছিল, 5টার মধ্যে থেকে একটা বেছে নিতে হয়েছে। এখানে ওটা না,
এখানে যেটা করতে হবে, আমাদের ওয়ার্ড পেয়ার বের করতে হবে, জোড়া বের করতে হবে। এমন জোড়া বের করতে হবে যে মানে অবশ্যই লজিক্যালি কনসিস্টেন্ট। আর সেকেন্ডটা হচ্ছে যে আমি যদি সেন্টেন্সে ওয়ার্ড পেয়ার গুলা বসাই তাহলে সিমিলার মিনিং আসবে, অর্থাৎ আমাদের সিনোনিম বের করতে হবে। তো আমাদের এই 6টা ওয়ার্ড আছে, 6টার মধ্যে তাহলে 3 জোড়া পসিবল। তো আমাদের এই 3 জোড়া আগে জোড়া বের করতে হবে যে কোনগুলা জোড়া হইতে পারে। জোড়া বের করার পরে এরপরে দেখতে হবে যে কোন জোড়াটা এই এর জন্য কনসিস্টেন্ট। তো দেখি এখানে কি বলছে, although it does not contain some pioneering ideas, one would hardly characterize the work as dash. তো আগে জোড়াগুলো একটু দেখি যে কিরকম হতে পারে। তো এখানে বলতেছে যে অরিজিনালের সাথে কোন জোড়াটা মিলে, অরিজিনালের সাথে মিলে ইনোভেটিভ। এরপরে বলতেছে অর্থোডক্সের সাথে কোনটা ম্যাচ করে, কনভেনশনাল। আর এক্সেন্ট্রিক মানে হচ্ছে উইয়ার্ড বা অড কোনো কিছু, আর ট্রাইফলিং মানে হচ্ছে নট ইম্পর্টেন্ট। তো এগুলো দিয়ে কোনো জোড়া হইতে পারে না। তো আমাদের কাছে 2টা জোড়া আছে, 2 জোড়া ওয়ার্ড আছে, আমাদের দেখতে হবে যে কোনটা মোস্ট লজিক্যাল। তো এখানে বলতে চাচ্ছে যে although it does not contain some pioneering ideas, one would hardly characterize the work as, তো বলতে চাচ্ছে যে ইটস অত অরিজিনাল না। তো তো ওই রেসপেক্টে আমাদের অ্যান্সার হবে সি আর হচ্ছে এফ, অরিজিনাল, ইনোভেটিভ। অর্থোডক্স আর কনভেনশনাল হবে না। তো এখানে হচ্ছে আগের মতোই যে 2টা জায়গায় আটকাতে পারে। প্রথমটা হচ্ছে যে আমাদের এই সেন্টেন্সে আটকাতে পারে যে আমি পড়ে কিছুই বুঝতেছি না, কিন্তু আমাদের ইনফরমেশনটা বের করতে হবে, সেন্টেন্সে পড়ে বুঝতে হবে যে এখানে আসলে কি চাচ্ছে। আর সেকেন্ডটা হচ্ছে যে এই যে এখানে যে আমাদের এই 6টা অপশন আছে, এই 6টা অপশনে এখানে যদি কোনো কঠিন ওয়ার্ড দিয়ে দেয় তাহলে আমাদের ওই জোড়াগুলা বের করতে পারবো না, ওয়ার্ড পেয়ার গুলা বের করতে পারবো। আর জোড়াগুলা না বের করতে পারলে আমি অ্যান্সার করতে পারবো। যেমন হতে পারে যে আমি জানি না যে ট্রাইফলিং অর্থ কি, তাহলে আমি আবার ভুল অ্যান্সার করে বসতে পারি। থার্ডটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। তো এখানে সহজ বাংলায় যেটা হয় যে এখানে একটা প্যাসেজ দেয়া থাকবে, আমাদের প্যাসেজ পড়ে অ্যান্সার করতে হবে। তো আগের মতো সেম লজিক, প্যাসেজের মধ্যে কোনো না কোনো ইনফরমেশন থাকবে, ওই ইনফরমেশন ব্যবহার করে কোয়েশ্চেনগুলো বানানো থাকে, আমাদের হচ্ছে বের করতে হবে যে অ্যান্সারটা কি হবে বেসড অন দ্য ইনফরমেশন। যেমন এখানে বলছে যে প্যাসেজ অ্যাড্রেসে উইচ অফ দ্য ফলোইং ইস্যুস রিলেটেড টু ক্লাস ইউজ অফ পপুলার এলিমেন্টস ইন দ্য ক্লাসিক্যাল কম্পোজিশন। তা আমাদের আসলে প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে আসলে কি চাইছে। তো আমরা যদি প্যাসেজটা অ্যাকচুয়ালি পড়ি, তো পরে আমরা যেটা বুঝবো যে এখানে যেটা বলতেছে যে এই গ্লাস সাহেব যা করেছেন যে এই রক মিউজিকের ইনফ্লুয়েন্স নিয়েছেন, কিন্তু ইয়া হয়নি, ইনফ্লুয়েন্স নেওয়ার কারণে এটা কোনো প্লেজারিজম হয়নি বা এরকম হয়নি, মানে এই সেন্সে মিন করতেছে। তো এটার জন্য এভিডেন্সও আছে যে আমরা কিছু ওয়ার্ডও দেখাতে পারি, যেমন হচ্ছে ডিস্টিংগুইশ হিজ কথাটা বলা আছে, মানে এই জিনিসটাই অ্যাড্রেস করতেছে। আর আরেকটা হচ্ছে যে এখানে প্রেস করতেছে হাই আর্ট ফর রক রাদার দ্যান ক্লাসিক্স। তো এই 2টা ইনফরমেশনের বেসিসে জাস্ট হচ্ছে এই অপশনটা ম্যাচ করে। তো আপনার যদি না বুঝে থাকেন এতক্ষণ যা বললাম সমস্যা নাই, কিন্তু আমি মেইনলি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্যাসেজে ইনফরমেশনটা থাকবে, ক্লু থাকবে, সেই ক্লুটা আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে দেন অ্যান্সারটা করতে হবে। এগুলা গ্রেগমেটের ভিডিওটা ভালো মতো ডিসকাস করা, তো সেই ভিডিওগুলো দেখলে বুঝবেন। তো আমি এই জন্য বলবো যে ভার্বাল রিজনিং এ মেইনলি 2টা জিনিস দেখার আছে। যে প্রথমটা হচ্ছে ভোকাবুলারি স্কিম। আপনার ভোকাবুলারি যদি দুর্বল থাকে আপনি মানে 50% বা 60% মার্কস ছেড়ে দিতে হবে, এরকম অবস্থা। তো ভোকাবুলারিতে আমি বলবো জোর দিতে। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনি যখন কোয়েশ্চেনে অ্যান্সার করবেন অবশ্যই
কোয়েশ্চেনের মধ্যে যা ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশন ব্যবহার করবেন। আপনি যদি কোয়েশ্চেনের ইনফরমেশন ব্যবহার না করেন আপনার অ্যান্সার ভুল হবে। এখন প্রশ্ন হলো যে আপনি ভোকাবুলারি কিভাবে শিখবেন। এটি নিয়ে গ্রেগ মেটার একটা ভিডিও আছে, হাউ টু প্রপারলি ডু দ্য ভোকাব মাউন্টেন। আপনি এটা দেখবেন, অবশ্যই দেখবেন। তারপরে আমি এই ভিডিওটা ব্রিফলি ডিসকাস করব, কারণ এই প্রসেস নিয়ে আমার কিছু বলার আছে। এই প্রসেসের বেসিক আইডিয়াটা হলো যে বিভিন্ন গ্রুপ ওয়ার্ড থাকবে, অনেকগুলো ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডগুলো বিভিন্ন গ্রুপে ভাগ করা থাকবে। এখানে যেমন 4টা গ্রুপে ভাগ করা। তো আপনি হচ্ছে এই গ্রুপ ধরে পড়বেন। তো গ্রুপ ধরে কিভাবে পড়বেন এটার মধ্যে কিছু ইউনিকনেস আছে। তো প্রথমে যেটা করবেন যে প্রথমে একটা গ্রুপ নেবেন, প্রথম দিন একটা গ্রুপ নেবেন, ওই গ্রুপের ওয়ার্ডগুলো সব শিখে ফেলবেন। দ্বিতীয় দিন যেটা করবেন যে সেকেন্ড যে গ্রুপ, সেই গ্রুপের ওয়ার্ডগুলো শিখবেন, সাথে গ্রুপ 1-এর যে ওয়ার্ডগুলো আছে সেগুলো রিভাইজ দিবেন। এরপরে থার্ড ডেতে গ্রুপ 3-এর যে ওয়ার্ডগুলো আছে সেগুলো শিখবেন। এরপরে আগের যে গ্রুপ 1 আর গ্রুপ 2 যা শিখে এসেছেন ওটা রিভাইজ দিবেন। তেমনই ভাবে গ্রুপ 4 যখন শিখবেন তখন গ্রুপ 1, 2, 3 সবগুলোই রিভাইজ দিতে হবে। তো যখন রিভাইজ দিবেন তখন দেখবেন যে কোন ওয়ার্ডগুলো পারতেছেন সেগুলো টিক দিবেন, আর যেগুলো পারবেন না ওগুলো ক্রস করবেন, এভাবে দেখে যাবেন। তো যে ওয়ার্ডগুলো পারবেন না ওগুলো একটু নোট করবেন যে এই ওয়ার্ডগুলো কঠিন হচ্ছে, ওগুলো ভালো করে রিভাইজ দিবেন। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। তো আমার এখানে একটা জিনিস বলার ছিল, যেটা গ্রেগ ম্যাট তেমন বলে নাই, যে আপনি আসলে কিভাবে শিখবেন, যে লার্নিং পার্টটা, ওয়ার্ডগুলো আসলে কিভাবে শিখবেন। তো যেটা প্রয়োজন আপনার লার্নিং বলতে বেসিকলি জানা লাগবে ওয়ার্ডের কোনো মিনিং। যেমন এখানে অ্যাবস্টেইন আছে, অ্যাবস্টেইন মানে পরিহার করা, পরে চেরিশ মানে এপ্রিসিয়েট করা, মূল্য দেয়া, এরকম। ঠিক আছে, তো এরকম সহজ একটা মিনিং জানা লাগবে। তবে আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে এভাবে আসলে সব সময় মনে থাকে না, ওয়ার্ডের মিনিং গুলা মনে থাকে না। আমি যেটা করি যে আমি এক্সাম্পল সেন্টেন্সও, আমি যখন শিখি যখন শিখি একটা এক্সাম্পল সেন্টেন্সও মনে রাখি। যেমন অ্যাবাউন্ড, এটা একটা ওয়ার্ড, এর অর্থ হচ্ছে যে লার্জ অ্যামাউন্ট অফ কোয়ান্টিটিতে থাকবে। তো এটা যখন শিখছি আমি একটা এক্সাম্পল সেন্টেন্সও শিখে নিছি, যে ফিশ অ্যাবাউন্ড ইন দ্য ওয়াটার, যে নদীর মধ্যে অনেক মাছ, এটা। আর আমি যদি সম্ভব হয় যে সাথে একটা ছবি রাখারও চেষ্টা করি, যে এখানে যদি অনেকগুলা মাছ থাকে, যখন ছবিটা দেখি তখন ওয়ার্ডের মিনিংটা আমার এমনি এমনি চলে আসে। তো এখানে যে পার্টগুলো বলছি, যে এক্সাম্পল সেন্টেন্স, পরে ইমেজ ব্যবহার করা, এটা আমি সব সময় করি না, এটা শুধু খালি করি এই যে লার্নিং যে পার্ট, এটার সময়, শেখার সময়। কিন্তু যখন রিভিশন দেই তখন আমি ওই এক্সাম্পল সেন্টেন্স, পরে হচ্ছে ছবি, ওগুলোর কথা চিন্তা করি না। আমি জাস্ট ওয়ার্ডের মিনিং যদি বলতে পারি তাহলে আমার রিভিশন হয়ে গেছে। তো আমি যদি বলতে পারি অ্যাবাউন্ড মানে অনেকগুলো অ্যামাউন্ট, অ্যাবাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। অথবা আমি বললাম যে ক্যাপ্রিশাস মানে অনেক মুড সুইং করে, একটু বলেই হয়ে গেছে। তো আমি আর এক্সাম্পল গুলো মনে রাখি না যে হি ইজ ক্যাপ্রিশাস। তো এটা কারণটা হচ্ছে যে রিভিশন দেওয়ার সময় একটু স্পিড থাকা ভালো, কারণ অনেকগুলো ওয়ার্ড আছে। কিন্তু যখন ওয়ার্ডগুলো শিখবো তখন অনেক সময় নিয়ে শিখবো আর ভালো মতো শিখবো। আর প্রথমবার যদি ভালো মতো শেখা হয়ে যায় পরে মনে রাখতে সুবিধা হয়। তো এটার জন্য আমি যেটা করছি, যে আমি যে এত কিছু বললাম যে এক্সাম্পল সেন্টেন্স আর ইমেজ, তো এটা আসলে ইজিলি করা যায়। যে গ্রেগ ম্যাটের যে অ্যাপটা ছিল ওইখানে কিছু ফ্ল্যাশ কার্ড ছিল, ফ্ল্যাশ কার্ডে যে এরকম মেটেরিয়াল ছিল, যে মিনিংটা দেয়া, একটা ছবি দেয়া। তো আমার কাছে এটা খুবই হেল্পফুল ছিল। আমিও সাজেস্ট করব যে ওই অ্যাপটা ব্যবহার করে ওই ওয়ার্ডগুলো শিখতে। তবে এই অ্যাপটা ব্যবহার করতে এমন না, আপনি চাইলে অন্য কোম্পানির অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। আর আপনার যদি অ্যাপ ব্যবহার ভালো না লাগে সেই ক্ষেত্রে ওয়ার্ড লিস্টে পিডিএফ আছে, সেগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবার প্রশ্ন থাকে যে আমি কতগুলো ওয়ার্ড শিখবো, কতগুলো ওয়ার্ড শিখলে ভালো হবে। আমি বলবো যে
1000 ওয়ার্ড বি এনাফ যদি আপনি অনেক ভালো স্কোর করতে চান, বা আপনি আরো কমও পড়তে পারেন, সমস্যা নাই, কিন্তু ধরেন আপনি 300টা ওয়ার্ড শিখলেন, এটাও হয়। আহ, তবে আমি বলবো যে যে কয়টা ওয়ার্ডই শিখেন, অল্প শিখেন বা বেশি শিখেন, সেটা যাতে ভালো মতো শিখেন। কারণ পরীক্ষার সময় যদি ওয়ার্ডগুলো মনে না থাকে তাহলে বেশি শিখে কিন্তু লাভ হবে না। তো আপনি যখন এই ওয়ার্ডগুলো শিখতে থাকবেন, এই ভোকাবুলারি মুখস্থ করতে থাকবেন, সাথে হলো ওই ওয়াচ লিস্ট আমার নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওয়াচ লিস্টের ভিডিওগুলো দেখতে থাকবেন। তো যখন এই ভিডিও দেখা শেষ হবে আর ভোকাবুলারিও পড়া মোটামুটি শেষ হয়ে যাবে, তখন আপনি প্র্যাকটিস করা শুরু করে দিবেন। তো প্র্যাকটিস করার সময় প্রথমে হচ্ছে যে অফিসিয়াল গাইড, পরে হচ্ছে প্র্যাকটিস বুক, এগুলো আগে শেষ করবেন। অফিসিয়াল গাইড আর বারবার রিজনের প্র্যাকটিস, এই দুইটা যখন শেষ হবে তখন আপনি এই বিগ বুক, যেটা জিআরই বিগ বুক, এটা থেকে প্র্যাকটিস করবেন। তো আমরা জিআরই বিগ বুক থেকে এটার যে ভার্বাল সেকশন, এই ভার্বাল সেকশনটা দেখব, কোয়ান্টিটির সেকশনটা দেখব না। জিআরই বিগ বুকটা আসলে যে এটা কি, যে অনেক আগে পুরনো জিআরইর যে কোয়েশ্চেনগুলো, ওগুলা কম্পাইল করে এই বিগ বুকটা বানানো। তখন ফরম্যাটটা একটিও আলাদা ছিল, তবে সেম জিনিসই টেস্ট করে, তাই অনেকে প্র্যাকটিস মেটেরিয়াল হিসেবে এটা ইউজ করে। আমি নিজে এটা ব্যবহার করেছিলাম। আর আমি এই তিনটার বাইরে, এই যে তিনটা দেখতেছেন, এটার বাইরে ভার্বালের কোনো প্র্যাকটিস করিনি। আচ্ছা, তো বিগ বুকের একটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম, যে বিগ বুক যখন প্র্যাকটিস করতে যাবেন, ওটা যেহেতু ফরম্যাট আলাদা, আমি একটু ধরাই দিই। যদি এখানে আসি, যে আপনি যদি ভার্বাল সেকশনে যান, প্রথমে একটা পার্ট পাবেন, এখানে এরকম শূন্যস্থান পূরণ থাকবে। আপনি এই পার্টটা দেখবেন, এখানে 7টার মতো কোয়েশ্চেন থাকে, এই পার্টটা দেখবেন। এরপরে একটা পার্ট থাকে, এটা স্কিপ করবেন। এই যে এই জিনিসটা, জানি না এটা কি। এরপর হলো রিডিং কম্প্রিহেনশনের পার্ট থাকবে, এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। যদিও প্যারাগ্রাফগুলো অনেক বড়, বাট তারপরও এখানে যে প্র্যাকটিস করার সময় যে স্কিলগুলো হবে, সেটা এখনকার পরীক্ষাও কাজে আসবে। আর হচ্ছে লাস্টে একটা পার্ট থাকে, এটাও স্কিপ করবেন। তো এগুলার শুধু প্র্যাকটিস করে যাবেন। এই যে রিডিং কম্প্রিহেনশনের পার্ট, আর প্রথমে শূন্য টেক্সট কম্পিটিশনের একটা ছোট পার্ট আছে, তখন প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে আমি ফিরে আসি। যে আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে আপনি এই ওই অফিসিয়াল যেসব মেটেরিয়ালস সবই শেষ করে ফেলছেন, এরপরে কি প্র্যাকটিস করবেন? তখন আপনি হচ্ছে যে কেএমএফ এর মেটেরিয়ালস গুলো, সেগুলো দেখতে পারেন। তো কেএমএফ আমি সাজেস্ট করতেছি মেইনলি একটা কারণে, যে অনেক সময় কেএমএফ এর কোয়েশ্চেন গুলা কমন পড়ে যায় মেইন পরীক্ষায়। আমি ভার্বালের ক্ষেত্রে এটা দেখিনি, কোয়ান্টিটিভে মনে হয় একটা কোয়েশ্চেন দেখেছিলাম যে কমন পড়েছিল। তো আমার মনে হয় যে কেএমএফ দেখতে পারেন যদি সময় থাকে, তবে আমি বলবো যে এটা অপশনাল। আমি কেএমএফ প্র্যাকটিস করে যাইনি এই ভার্বাল সেকশনের জন্য। এবার আমি কোয়ান্টিটিভ রিজনিং এর পার্টে চলে যাই। তো এই পার্টে বেসিক্যালি ম্যাথ থাকে। ম্যাথগুলো সিম্পল হইতে পারে বা হার্ডও হইতে পারে। এখন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা আসলে সহজ ম্যাথ কম্পেয়ার টু বাকি যেসব থাকে। তো এরকম ম্যাথও আসে, কোয়েশ্চেন দেওয়া থাকবে, এখানে 5টা অপশন থাকে, যে কোনো একটা বেছে নিতে হবে। তবে অন্য টাইপেরও কোয়েশ্চেন থাকে, মাল্টিপল চয়েস থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রকমের থাকতে পারে। তো এই কোয়েশ্চেনটা সিম্পল, যে এখানে 60টা জেলিবিন আছে, তো বলতেছে যে প্রবাবিলিটি উইল বি নাইদার রেড আর পার্পল, ঠিক আছে। তো এটা জাস্ট এরকম করলেই হবে। 60টা জেলিবিন আছে, রেড আর পার্পলটা বাদ দিতে। যদি করি 22, 18, 11, এটা করলে মনে হয় 0.85 আসে যতদূর মনে করে। তো অ্যান্সারটা ডি হবে।
তো এরকম অনেক কোয়েশ্চেন থাকবে, এগুলো ভালো, তবে সব কোয়েশ্চেন এরকম না, এগুলো একটু অন্যরকম থাকে, সেটা একটা দেখায়। যেমন এটা একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে কি বলছে যে এখানে একটা কোয়ান্টিটি এ দেয়া আছে, কোয়ান্টিটি বি দেয়া আছে। তো কোয়েশ্চেনে যেটা বলছে যে আমার বলতে হবে যে কোয়ান্টিটি এ বড় নাকি বি বড়। যদি এ বড় হয় তাহলে এ দাগ দিতে হবে, যদি বি বড় হয় বি দাগ দিতে হবে, যদি এ আর বি সমান হয় তাহলে সি দাগ দিতে হবে, আর এই তিনটার একটা যদি না পড়ে তাহলে ডি দাগ দিতে হবে। ঠিক আছে, এখন এই কোয়েশ্চেনটা আনইউজুয়াল, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা বড় হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যে কোনো ভ্যালু তো হইতে পারে, তাই না? তো এখানে একটা কন্ডিশন দেয়া আছে খালি, যে এক্স ওয়াই জেড, মানে এক্স ছোট হবে, তার থেকে ওয়াই বড় হবে, এর থেকে জেড বড় হবে, এছাড়া কিচ্ছু বলা নেই। তো এটা থেকে আমাদের ডিটারমিন করতে হবে যে অ্যান্সারটা কি। তো এই কোয়েশ্চেনে কিভাবে আঁকাবো? এটা ডাইরেক্ট মানে কোনো ফর্মুলা নাই যে যেটা বসালে অ্যান্সার চলে এসে পড়বে। তো আমাদের হচ্ছে একটু লজিক্যালি আগাতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমরা ভ্যালু বসাই একটু দেখতে পারি যে কি হইতে পারে। তো এক্স ওয়াই জেড এর কিছু ভ্যালু ধরি। আহ, আমাদের এমন ভ্যালু ধরতে হবে যাতে এই কন্ডিশনটা ম্যাচ করে। তো 1 2 আর 3 ধরি, তাই না? 1 2 আর 3 যদি ধরি তাহলে কোয়ান্টিটি এটা কি হয়ে যায়, 1 + 2 + 3, এটা অ্যাভারেজ করলে 2 হয়ে যায়, আর কোয়ান্টিটি বি এটা 2। তো তো দেখা যাচ্ছে যে আমরা 1 2 3 ধরলে এই দুইটা ভ্যালু সমান, কিন্তু এটা তো একটা ভ্যালু ধরে নিলাম, সব সময় তো এটা নাও ম্যাচ করতে পারে। তো কি হইতে পারে, তা আমরা কোনো এক্সট্রিম কেস ধরি, মনে করেন 3 না ধরে আমরা মনে করলাম 1000 ধরো, মানে এক্সট্রিম একটা কেস। তো সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাভারেজ করি 1 + 2 + সামথিং, তাইলে অনেক বড় একটা ভ্যালু আসবে, 400 সামথিং আসবে, কিন্তু ওয়াই এর ভ্যালু এটা কিন্তু যা আছে তাই থাকবে। তো এখানে কি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এ আর বি সমান হয়ে গেছে, রাইট? কিন্তু এখানে এ এর ভ্যালুটা বড় হয়ে গেছে কম্পেয়ার টু বি। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা আসলে বলতে পারতেছি না, যে কোন ভ্যালুটা বড় হবে বা সমান হবে। তাহলে আমাদের আসলে অপশন ডি দাঁড়াচ্ছে, কারণ এক এক সময় এক এক ভ্যালু হইতে। তো এই ম্যাথে কি হলো যে আমরা কিন্তু ডাইরেক্ট ফর্মুলা বা ওরকম ফলো করে অ্যান্সার পাইনি, বরং আমাদের মানে কিছু লজিক স্কিল ইউজ করে আমাদের ডিটারমিন করতে হয়েছে যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে। তো এই পার্টটা ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় মেইনলি এই লজিক্যাল স্কিলটা দেখেন, নট ক্যালকুলেশন স্কিল। যে অনেক কোয়েশ্চেন থাকবে যে ক্যালকুলেশন করাটা বরং ভুল, মানে খুবই লেন্থি প্রসেস হবে বা ইম্পসিবল। বাট আমরা যদি কিছু লজিক্যাল স্কিল খাটাই এসব ম্যাথের ক্ষেত্রে, তাহলে ম্যাথটা খুবই ইজিলি সলভ হয়। এজন্য আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে প্রথমে যে আমাদের বেসিক যে কনসেপ্টগুলা, মেইনলি অ্যারিথমেটিক, জিওমেট্রি এগুলাই আসে, ক্যালকুলাসের কোনো টপিক আসে না। এগুলা হচ্ছে একটু স্ট্রং করা। তো বেসিকটা যখন স্ট্রং হবে, এরপরে যখন প্র্যাকটিস করব, তখন হলো যে প্রবলেম সলভ করার যে টেকনিক সেগুলোর উপর জোর দেয়, রাদার দেন অনেকগুলো প্রবলেম সলভ করা, তাহলে এফেক্টিভ হবে। যেমন এখানে আমি কি করেছি যে আমি একটা এক্সট্রিম ভ্যালু ধরে দেন আমি চেক করছি যে কি হইতে পারে। এটা আসলে একটা টেকনিক, ওই গ্রেগ ম্যাটের যে কথা বলেছেন, গ্রেগ ম্যাটের ভিডিওগুলোতে এরকম অনেক টপিক ডিসকাস করা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। তো তো এরকম বিভিন্ন ধরনের টেকনিক আছে, আপনি এই টেকনিক গুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটার উপর জোর দিবেন। আর আপনি প্রবলেম কম সলভ করবেন, সমস্যা নেই, আমি আসলে তুলনামূলক কম করছি, কিন্তু ভালো মতো করবেন। তো আমি বলবো যে কোয়ালিটি ইজ গ্রেট, বেটার দেন কোয়ান্টিটি এক্ষেত্রে। আর একটা বিষয় আমি বলে রাখি যে পরীক্ষায় কোনো আলাদা ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না।
ওখানে যে কম্পিউটার থাকবে, কম্পিউটার একটা অন স্ক্রিন ক্যালকুলেটর থাকবে, দেখতে কিছুটা এরকম। এখানে যে ফাংশনালিটি আছে এতটুকুই, অন্য কোনো কিছু ব্যবহার করতে দেবে। আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে ভিডিওগুলা দেখবেন, ভিডিওগুলাতে এই বেসিকও ইয়া করা আছে, বেসিকও একটু কাভার করা আছে, আর বিভিন্ন যে প্রবলেম সলভের যে স্ট্র্যাটেজিগুলো ওগুলোও কাভার করা আছে। তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভিডিওগুলো দেখা শেষ হলে প্র্যাকটিস করতে শুরু করবেন। তবে প্র্যাকটিস করার সময় খেয়াল রাখবেন আপনি একটু কি বলবো, যে সিস্টেম ধরে প্র্যাকটিস করুন, যে এই ধরনের প্রবলেম, কোন ধরনের প্রবলেমগুলা আপনার ভুল হচ্ছে, বা কোথায় কোন ধরনের স্ট্র্যাটেজি গুলা কাজে লাগছে। আপনি খাতায় নোট না রাখলে এটলিস্ট মাথায় নোট রাখবেন যে এভাবে আঁকাচ্ছে। আপনি যদি এভাবে সিস্টেমেটিকলি আঁকান, আমার মনে হয় যে বেশি এফেক্টিভ হবে প্র্যাকটিস করার সময়। তো মেটেরিয়ালস কি আছে আমাদের কোয়ান্টিটেটিভ পার্টের জন্য? আমাদের আমি বলবো যে মেইনলি এই তিনটা স্ক্রিনে যেগুলো দেখা যাচ্ছে, যে এই অফিসিয়াল গাইড, এই কোয়ান্টের একটা প্র্যাকটিস বুক আছে, ওই টিআরই ইটিএস এর, ওটা দেখবেন। আর আরেকটা দেখবেন, এটা হচ্ছে যে ম্যানহ্যাটেন 5 পাউন্ড এই বইটা। তো আমি এই বইটা কেন সাজেস্ট করতেছি, মেইনলি একটা কারণে, এখানে হলো টপিক ওয়াইজ প্রবলেমগুলো ভাগ করা আছে। তা আপনার যদি কোনো টপিকে দুর্বল থাকেন, এটা খুবই সহজে ধরে ফেলতে পারবেন, সহজে ধরে ফেলতে পারবেন। তো আমি এগুলা হচ্ছে হাইলি রেকমেন্ড করব, এই মেটেরিয়াল গুলা কভার করা। আর যখন এগুলা শেষ হয়ে যাবে, আর এক্সট্রা কি দেখতে পারেন, আর এক্সট্রা দেখতে পারেন যে কেএমএফ এর প্রবলেম গুলো একটু দেখতে পারেন। আর আরেকটা প্রবলেম সেট আছে, এই ওয়েচেন জিআরই ম্যাথ 600। আমি লিঙ্কে যে ডিসক্রিপশন দিয়েছি ওখানে এটার পিডিএফটা দেয়া আছে। ওখানে স্পেসিফিক কিছু সেকশন আছে, মনে হয় ট্র্যাপ সেকশন আর রিয়েল জিআরই সেকশন। ওই লিঙ্কের ডিসক্রিপশনে মেটেরিয়ালে বলা আছে যে কোন সেকশন গুলো দেখতে হবে, ওটা দেখলেই হবে। তো কেএমএফটা আর ওয়েচেনে এটা এই কারণে সাজেস্ট করা মেইনলি, যে এখানে কিছু প্রবলেম আছে অনেক সময় জিআরইতে কমন আসে বলতে একদম ডাটা সহ কমন চলে আসে। আমি এটলিস্ট একটা এরকম পেয়েছি এই কোয়ান্ট সেকশনে। তবে আমি বলবো না যে করতেই হবে, আর করতেই হবে। কারণ এটা না বলার সবচেয়ে বড় কারণ হলো যে এই কেএমএফ আর এই বইয়ের প্রবলেম গুলা হচ্ছে অনেক হার্ড হয়, মানে মানে কিছু প্রবলেম দেখা যায় যে জিআরইতে এত হার্ড আসে না। তো এমন কেস হইতে পারে যে বেশি হার্ড প্রবলেম গুলা সলভ করতে করতে ওই জিআরইতে মেইন যে প্রবলেম সেগুলা আর নাও পারতে পারেন, এরকম কেস হইতে পারে। তো ওজন্য বলছি যে এগুলো হচ্ছে অপশনাল। যদি মেইন মেটেরিয়ালস এখানে যেগুলো বললাম এগুলো শেষ করার পর আপনার সময় থাকে, তাহলে আপনি এগুলো দেখতে পারেন। এবার অ্যানালিটিক্যাল রাইটিং নিয়ে কথা বলি। তো এই পার্টে আমি তেমন ভালো করিনি, যদি লাইক আই সেড বিফোর, এটা আমার ফোকাস ছিল না। তারপরে আমি জাস্ট ব্রিফলি একটু ডিসকাস করে যাই। এখানে যেটা হয় যে এখানে একটা প্রম দিবে, এই যে এখন স্ক্রিনে একটা প্রম দেখা যাচ্ছে, সাম পিপল বিলিভ এক্সেট্রা এক্সেট্রা। দেন কিছু ইনস্ট্রাকশন দেয়া থাকবে যে রাইট আ রেসপন্স। তো আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, সময় হলো 30 মিনিটস। তো 30 মিনিটসের মধ্যে প্যারাগ্রাফ লিখে অ্যান্সার করতে হবে। তো এখানে একটা ডিসক্রিপশনের মেটেরিয়ালসে ভিডিও লিঙ্ক দেয়া আছে, যে একটা কিছু ফরম্যাট থাকে, ফরম্যাট ফলো করে লিখলে ভালো করা যায়, ফরম্যাট ফলো করে লিখলে। তো এই ভিডিওগুলো দেখলে আশা করি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিও এখানেই শেষ। আপনারা ডিসক্রিপশনটা দেখে নেবেন, ওখানে লিঙ্কগুলো দেয়া আছে মেটেরিয়ালসগুলোর। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন। দ্যাটস ইট।